বাটন আছে শো লিস্ট, তো এটাতে ক্লিক করলে সিনটা সুইচ হবে, অথবা সেভে ক্লিক করলে সেভে ক্লিক করলে নিচে লেখা থাকবে জেএস ইনফরমেশন সেভড ইন টেক্সট ফাইল, মানে কোন একটা লেভেল আর ইনফরমেশন দেওয়া আছে এটা সেভ হয়েছে। তো শো লিস্টে ক্লিক করলে এরকম আরেকটা ফিল্ড আসবে, মানে একটা সিন আসবে। এই সিনের সবকটা আমরা এখন শিখি নাই, কিছু কিছু জিনিস দেখছি, এটা জাস্ট দেখাই দিব তাহলে হবে, বাকিগুলো দেখে নেব। তো এই পেজের মধ্যে এটা একটা টেবিল তো আমরা সবাই চিনি, রাইট? টেবিল, এখানে মনে করেন যে নেম থাকবে, টাইপ থাকবে, কালার, এরকম করে প্রত্যেকটা রোতে ইনফরমেশনটা থাকবে। ওকে, যেই টেক্সট মানে আমাদের টেক্সট ফাইলে রাইট করতে ওইখান থেকে রিডও করতে পারবো, রাইট করতে পারবো, রিড করতে পারবো না, রিড যেহেতু করতে পারবো, তো রিড করলে পরে ওই ফাইলটা জাস্ট এখানে আমরা রিড করে টেবিলে গিয়ে দেখানো যায়, এটা আমরা দেখবো, এটা কালকে অথবা নেক্সট দিন দেখবো। তো ওইটা জাস্ট এখানে প্লেস করা। এতটুকু বুঝতে পারছেন? এই পার্ট বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন? উপরের পার্টটা কি? উপরের পার্ট হচ্ছে সার্চ করা, টাইপ এন্ড এন্টার টু সার্চ, মানে এখানে আমি লিখলাম হচ্ছে হুডি, লিখে এন্টার দিলাম। এখানে তো অনেক টাইপের প্রোডাক্ট আছে, জাস্ট হুডি গুলো আর কি ফিল্টার করে। এটা হচ্ছে এটা, এই দুটো নিয়ে প্রবলেম। আচ্ছা, এখানে একটা ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে ক্লিক করলে কোথায় যাবে? এবার স্যার এই যে সার্চ বাটন এটা হচ্ছে কি হিসেবে সর্ট হবে, মানে আমি যদি কালার হোয়াইট দেই তাহলে সব হোয়াইট সব হোয়াইট দেখাবে। ওকে, এবার এখানে মনে করেন অনেকগুলো রো থাকবে বেসিক্যালি, তাই না? আমাদের যে ড্রেস আছে, ড্রেসে কি এই কয়টা কলাম ছিল নাকি আরো বেশি ছিল ইনফরমেশন? আরো বেশি। তো যেটাকে আমি সিলেক্ট করব, যে রোটা সিলেক্ট করব, সেই রোয়ের পুরো ডিটেইলসটা এখানে দেখাবে। নিচে যে ডিটেইলসটা, মনে করেন আমার এখানে ড্রেস 1 আছে, এখানে শার্ট আছে, এখানে প্যান্ট আছে। তো আমি শার্ট সিলেক্ট করলাম, ওই শার্টের নাম, শার্টের টাইপ, ড্রেস টাইপ, अवेलेबल কোয়ান্টিটি কি কি, ড্রেস কালার কি, প্রাইস কত, এই পুরো জিনিসগুলো কি হবে এখানে নিচে ডিটেইলসটা দেখাবে। যেটা সিলেক্ট করা হবে সেটার ডিটেইলসটা দেখাবে। বুঝে গেছে? আর কোনো কনফিউশন? এখানে টুইস্ট আছে দুটো। একটা হচ্ছে মনে করেন এখানে লেখা আছে अवेलेबल কোয়ান্টিটি 10 ইউনিট, রাইট? এই 10 ইউনিটটা দেখেন এটা রেড কালারের, তাই না? এই রেড কালারটা তখনই দেখাবে যদি কোয়ান্টিটি 10 এর নিচে থাকে, এটা তখন রেড কালারে দেখাবে। আর যদি কোয়ান্টিটি 10 এর বেশি থাকে তখন নরমাল কালারে দেখাবে। বুঝছেন? সেকেন্ড টুইস্ট হচ্ছে ডিসকাউন্ট কোড। ডিসকাউন্ট কোড তো মনে আছে, আমরা বলছিলাম একটু আগে, এইখানে এটা বাই ডিফল্ট হচ্ছে স্টার 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 কে দেখাবে না বাই ডিফল্ট। তো যখন আমি শো বাটনে ক্লিক করব তখন ডিসকাউন্ট কোডটা দেখাবে, তখন এই বাটনটা হয়ে যাবে হাইড, হাইডে ক্লিক করলে আবার এটা স্টার স্টার হয়ে যাবে। বুঝতে পারছেন? ডিসকাউন্ট কোডটা হচ্ছে মনে করেন এটা সিলেক্ট করছেন, তখন এটা ডিসকাউন্ট কোডটা স্টার স্টার আকারে দেখাবে। এখানে একটা ভ্যালু আছে, পাসওয়ার্ড যেরকম আমরা প্রথমে পাসওয়ার্ড দেখতে পারি না অনেক জায়গায়, তো যখন আমরা পাসওয়ার্ডের বাম পাশে আই বাটনে ক্লিক করি তখন পাসওয়ার্ডটা দেখায়, তাই না? এটাও সিমিলার। এখানে প্রথমে স্টার 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 দেখাবে, বা আপনি যা মন চায় দেখাতে পারেন, মানে প্রথমে ভ্যালুটা দেখানো যাবে না। তো পরে যখন আপনি শোতে ক্লিক করবেন তখন দেখাবে, আর হাইডে ক্লিক করলে আবার এটা স্টার স্টার হয়ে যাবে। তো স্টার র্যান্ডম বা যে কোনো কিছু দিতে পারেন, বিষয় না, বাট জাস্ট একটা কনসেপ্টের জন্য। পিকচার যদি করতে পারেন দেখাবেন, অপশনাল থিং। এডিটর ডিলিট, এটা দুইটা বাটন, দুইটা ডিফাইন্ড বাটন, এডিট একটা ডিফাইন্ড বাটন, ডিলিট একটা ডিফাইন্ড বাটন। এডিটে ক্লিক করলে বা ডিলিটে ক্লিক করলে যেটাকে ক্লিক করি দেখাবে হচ্ছে একটা অ্যালার্ট দেখাবে যে ফিচার ইজ আনঅ্যাভেলেবল বা ফিচার কামিং সুন টাইপের আর কি। এটার কোডটা করা লাগবে না, জাস্ট একটা অ্যালার্ট দেখাবে, একটা পপআপ দেখাবে যে ফিচার আনঅ্যাভেলেবল। ওকে, এই হচ্ছে প্রজেক্ট। এটা করলে জাভা এফএক্স শিখে যাবেন হোপফুলি। তো এই যে আগে বললাম এই পুরো ডিটেইলস এখানে লেখা আছে, ঠিক আছে? স্যার আরেকটু তো সময় লাগবে স্যার টাইমটা ডিউ তো জানুয়ারি 12 আছে, কত তারিখ? 9 10 11 12। এটা বেশি হইলে পরে
কয় তারিখে আপনাদের ক্লাস? 13 তারিখ করতে পারি, বেশি করা যাবে না। আপনাদের ল্যাব কবে? স্যার 19 তারিখে স্যার। 19 তারিখ স্যার। স্যার 19 তারিখ স্যার। না না, এটা আমাদের প্রজেক্ট আছে না, ফাইনাল প্রজেক্ট, এরপরে এটা ফাইনাল প্রজেক্ট ডিসকাস করব। না, এটা তো অ্যাসাইনমেন্ট। এটা বাদ দিয়ে না, ফাইনাল প্রজেক্ট দেন। হ্যাঁ, স্যার কোনো টাইমই দিবি। স্যার কোনো টাইমই দিবি। স্যার রাত 12টা। হ্যাঁ, টাকা সকাল। হ্যাঁ, একদিনই balance দিচ্ছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ওকে? সেকেন্ড, স্যার এই অ্যাসাইনমেন্টটাকে পুরো রেকর্ড করতে হবে। হ্যাঁ, যেগুলো রেকর্ড করবেন আর নোটস সাবমিট করবেন। আপনাদের সবার হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করতে হবে, যেটা আমাদের টার্গেট ছিল, আমাদের আউটলাইনে বলা ছিল যে আমাদের সেমিস্টার শেষে আমরা একটা নিজেরা একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট তৈরি করতে হবে। তো সেইটার স্টার্টিং করতে হবে আমাদের। তো সেইটারই শুরু হচ্ছে, এটা প্রথম ধাপ, যে আমরা কি করতে চাই সেটা ব্রিফ করা। ওকে, আমরা কি করতে চাই সেটা আমরা ব্রিফ করব। তো কি ব্রিফ করব, এটা নিজের উপরে চয়েস, যে আমি কি করতে চাচ্ছি। যে কোনো প্রজেক্ট আপনারা নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো একজন একই প্রজেক্টের জন্য চয়েস করতে পারেন, পারতেই পারেন, কিন্তু যে আগে বলবেন তারটা সিলেক্ট হবে। ওকে, তো আমরা হচ্ছে কালকে তো ক্লাস আছে আমাদের, কালকে এটা নিয়ে ডিসকাস করব যে কে কোন প্রজেক্ট করতে যাচ্ছে। তো আজকে আপনারা বাসায় যে ব্রেনস্টর্মিং করবেন যে এই প্রজেক্টটা আমরা করতে চাই, বা আমরা না, সরি আমি করতে চাই। তো করে কালকে আমরা ডিসকাস করব, করে যে যাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল। স্যার প্রজেক্টের কোনো ইয়ে আছে? স্যার খাবার জন্য আরেকটা দিন টাইম দিতে আর না, আমাদের এই সেমিস্টারটা তো একটু শর্ট, তো আমারও এমনিতে একটু ফাস্ট পড়াইতে হইতেছে, কিছু করার নাই অ্যাকচুয়ালি। তারপর আপনারা মেকআপ করতে চান না, আমার ক্লাস দিতে মেকআপ দেওয়া লাগে, যেটা আমার স্যার সমস্যা। এক রাতের মধ্যে এত কিছু কিনে নেব। আজকে তো আর করতেছেন না, কোর্টকে আজকে সব কিছু করে ফেলবেন, এটা জাস্ট চিন্তা করবেন। ওই তো একটা সুন্দর চিন্তা করা লাগবে যে কিভাবে কি করেন, start সমস্যা নাই, করতে কালকে আমরা একটা ইনিশিয়াল আইডিয়া নেই, পরে শুরু করলে পরে তো হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, ওর রিকোয়ারমেন্টস কি? তো হ্যাঁ, জাভা এফএক্স দিয়ে লাগবে অবশ্যই, যেটা কোর্সের মধ্যে থাকতে হবে। তো রিকোয়ারমেন্টস হচ্ছে দুইটা, মাত্র দুইটা রিকোয়ারমেন্টস আমার। একটা হচ্ছে ইউজার রোল। ইউজার রোল হচ্ছে যেমন অ্যাডমিন, ইউজার এরকম থাকে না, অ্যাডমিন, স্টুডেন্ট, যেমন এমপ্লয়ি, ইউজার, এরকম ডিফাইন্ড কাইন্ডস অফ পিপল থাকে না। একটা আমাদের ইউএমএস কারা কারা ইউজ করতেছে, স্টুডেন্টরা ইউজ করতেছে, এমপ্লয়িরা ইউজ করতেছে, রাইট? এরকম আর কি আপনার প্রজেক্টে মাল্টিপল ইউজার রোল থাকতে হবে, মাল্টিপল অ্যাক্টর থাকতে হবে। অ্যাজ লাইক আমি এখানে যে একটা এক্সাম্পলটা দিছি সেটা একটা পয়েন্ট অফ সেলের এক্সাম্পল দিছি। পয়েন্ট অফ সেল নিয়ে কারো আইডিয়া আছে? আমরা সবটাতে শপিং করছি, জি জি সবটাতে যারা শপিং করি তখন দেখি না উনি বসে বসে খালি ইনগ্রেডিয়েন্ট দিতেছে, একটা সফটওয়্যার ব্যবহার করতেছে, সেই সফটওয়্যারটাকে বলে পয়েন্ট অফ সেল। তো সেখানে লেখা থাকে যে আমার এই প্রোডাক্টটা আছে, 10 পিস আছে, এই ভদ্রলোক 2 পিস নিয়ে যাচ্ছে, উনি এন্টার দিল, আপনার নামে একটা রিসিপ্ট প্রিন্ট হলো, তার ইনভেন্টরি থেকে 2টা কমে 8টা দেখাচ্ছে। সো এই যে একটা সফটওয়্যার, এটাকে বলে হচ্ছে, এই টাইপের সফটওয়্যারকে বলে পয়েন্ট অফ সেল সফটওয়্যার। ওকে, তো এই পয়েন্ট অফ সেলের মধ্যে অনেক টাইপের ইউজার রোল থাকতে পারে। অ্যাজ লাইক আপনি একজন কাস্টমার হিসেবে আপনি কি করতে পারবেন, শপিং করতে পারবেন, কার্ডে নিতে পারবেন, কার্ডে করে পেমেন্ট করতে পারবেন। আপনি হচ্ছে একজন কাস্টমার হিসেবে সফটওয়্যার ইউজ করতে পারেন। আপনি যদি ইনভেন্টরি দেখা যাবে দেখতে পারবেন না, ইনভেন্টরি মডিফাই করতে পারবেন না, করতে পারবেন? কাস্টমার পারবে? পারা উচিত না, রাইট? তারপরে যারা আছে আমাদের ক্যাশিয়ার আছে, তো ক্যাশিয়ার কি করতে পারে? ক্যাশিয়ার হচ্ছে সেল করতে পারে, সে আবার প্রোডাক্ট সেল করার ক্ষমতা রাখবে সিস্টেমে, রাইট? তারপরে অ্যাডমিন থাকতে পারে, অ্যাডমিন কি করবে? অ্যাডমিন সারাদিনে কত ইনকাম হয়েছে, কয়টা প্রোডাক্ট আমার কাছে আসলো, কয়টা প্রোডাক্ট গেল, সে দেখতে পারবে, পুরো হিস্টোরি দেখতে পারবে। তো এরকম এক একজন এক এক টাইপের রোল থাকতে পারে একটা সিস্টেমের উপরে। তো আমার এক্সপেকটেশন হচ্ছে আপনাদের সিস্টেমে অ্যাট লিস্ট 2 টাইপসের ইউজার রোল থাকে, বুঝে গেছে? তো অ্যাট লিস্ট 2 টাইপের ইউজার রোল যাতে আপনাদের থাকে সেরকম একটা প্রজেক্ট তৈরি করে দিতে হবে। এবং ডেটাগুলো হচ্ছে কোন একটা ডেটাবেসে সেভ হবে। আমরা এখনো ডেটাবেস শিখি নাই,
শিখে যাবো 2 দিনের মধ্যে। তো তখন এটাগুলা আমরা যদি ফাইলে রাখা শিখছি, রাইট? জি তো আমরা ডেটাগুলোকে ফাইলে না রেখে একটা ডেটাবেসে রাখবো, সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এই দুইটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। ওকে? বুঝিনি? ওগুলা কি? ডেটাবেস এটা আপনার প্রজেক্টের জন্য রাখতে পারে। আপনার প্রজেক্টে ফাইলে অ্যাড করার প্রয়োজন কি পারে কোনো কারণে। পিসিতে না বলতেছি কিন্তু মেইন যে ডেটা, প্রজেক্টের ডেটা, সেটা হচ্ছে ডেটাবেস রেজিস্টার হবে। ওকে। সো এই যে এখানে তিনটা পার্ট দিতে হবে আপনাদেরকে। প্রজেক্টের টাইটেল, প্রজেক্টের ডেসক্রিপশন, ফিচার। কি কি ফিচার আপনার প্রজেক্টে থাকবে। তো খুব স্টেপ ফরওয়ার্ড এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, ধরেন প্রজেক্টের টাইটেল হচ্ছে পয়েন্ট অফ সেল, যে আমার হচ্ছে প্রজেক্ট পয়েন্ট অফ সেল নিয়ে। প্রজেক্টের ডেসক্রিপশন বুমচুং একটা লিখে দিবেন এক লাইনে, যাতে শর্টকাটে বুঝতে পারেন। কারণ আপনি আমার একটা নাম দিলেন, দেখা গেল আমি পয়েন্ট অফ সেল নাম বুঝছি না, তাহলে আমি কেমনে বুঝবো যে আসলে কি জিনিস, রাইট? তো এটা কি সফটওয়্যার বা কি প্রজেক্ট, সেটা হচ্ছে আপনি এখানে একটু 2-1 লাইনে বলে দিবেন যে এই হচ্ছে প্রজেক্ট। থার্ড হচ্ছে ফিচার, কি কি ফিচার থাকতে পারে। যেমন আমাদের এটা ক্ষেত্রে কাস্টমার ম্যানেজ করা যাবে, অ্যাড করা যাবে, আপডেট করা যাবে, ডিলিট করা যাবে এবং কাস্টমারের লিস্ট দেখা যাবে। তারপরে প্রোডাক্ট অ্যাড করা যাবে, পারচেজ করা যাবে, সেল করা যাবে, ইনভেন্টরি ট্র্যাকিং করা যাবে। এরকম কি কি ফিচার আপনার থাকবে, ঠিক আছে? এই ফিচারগুলো জাস্ট আপনি বললেই হবে। তো এটা এরকম না যে আপনি যেটা কোর্স বলছেন এইটাই ফাইনাল, এখান থেকে অ্যাড মডিফাই করা যেতে পারে। পরে এটা যখন আপনি শুরু করবেন তখন অনেক আইডিয়া মাথায় আসবে যে এটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো। তো ওগুলা আপনি করতে পারবেন, বাট একটা ইনিশিয়াল টার্গেট রাখা যে আমি এখানে বসাইতে চাই, সেটা সেট করার জন্য এই। ওকে? কারো কোনো কনফিউশন? স্যার দুইটা হচ্ছিল পয়েন্ট, একটা হচ্ছিল স্যার ডেটাবেস থাকতে হবে, আরেকটা স্যার একটা হচ্ছে অ্যাক্টর, টু টাইপস দিতে হবে। জি স্যার অ্যাক্টর, 2 টাইপসের অ্যাক্টর দিতে হবে। আচ্ছা 2 টাইপসের অ্যাক্টর। অ্যাক্টর মানে বুঝছেন? স্টুডেন্ট, ফ্যাকাল্টি। ও আচ্ছা আচ্ছা জি স্যার। সো একটা প্রজেক্ট তৈরি করার আগে আপনাকে বুঝতে হবে কেন আপনি আসলে প্রজেক্ট তৈরি করতেছেন, কেন আপনারা আসলে সফটওয়্যার বানানো শিখতেছেন। এটা কি জানেন? ওই কেন আপনি প্রজেক্ট করতেছেন? যত্ন কেন একটা প্রজেক্ট কেন আছে? আমাদের ইউএমএস কেন আছে? কিরকম? অনেকজনের কাজ একটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। আর ক্লাসে জান না কি বলেন? আপনি ফেসবুক কেন ব্যবহার করেন? ফেসবুক কেন বানানো হয়েছে? স্যার ডাটাগুলো স্টোর করার জন্য, আর হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম যেহেতু, সেহেতু সবার ইনফরমেশনগুলো ওখানে সেভ থাকে। ফেসবুক আর বানানো হয়েছিল? হ্যাঁ এটা ঠিক। তো ফেসবুক তো মূলত ছিল যে একটা কমিউনিকেশনের জন্য, হোয়াটসঅ্যাপের টাইপের ছিল ফেসবুক। হোয়াটসঅ্যাপ টাইপের স্টার্টিং এ আরো কাহিনী আছে। মনিরা কেন একটা প্রজেক্ট কেন তৈরি করতেছি আমরা? না এটা তো কোর্সের জন্য করতেছি, এমনিতে নয়। এটা একটা ভালো বিষয়, দুর্নীতি যাতে না হয়। মানে আপনি চাচ্ছেন, আপনি হইতেছে একজন চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, রাইট? আপনার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করতেছে, আপনি তো বসে বসে এসি বাসে খাচ্ছেন, রাইট? আপনি চিন্তা করবেন যে আপনি যাতে আপনার কোম্পানিকে এক নজরে দেখতে যেতে পারেন। বুঝতে পারছেন? যে অ্যাজ লাইক আমাদের যে ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, ঠিক আছে, আমাদের ডিরেক্টর ফাইন্যান্স মহোদয় আছেন, তারা কিন্তু তাদের এক্সপেকটেশন কি হবে? তারা দেখবে যে এই যে আমি বসে আছি, বসে বসে দেখতেছি আপনারা নিজেরা টাকা দিচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্টে, তারা খুশি হবে এটা দেখে। তো আলটিমেটলি গোল কি? তারা হচ্ছে যাতে একটা রিপোর্ট পাইতে পারে যে আপনি যেই প্রজেক্টের আপনাদের আমাদের যেই সফটওয়্যার হোক, যে একটা কোম্পানির একটা সফটওয়্যার এক্সপেকটেশন থাকে, আমাদের এমপ্লয়িরা, আমরা যারা লাস্ট এন্ডে কাজ করি, ওয়ার্কার আমরা যারা, আমরা হচ্ছে সফটওয়্যারটা ইউজ করে এন্ট্রি দিচ্ছি, ঠিক আছে?
আর যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে তারা হচ্ছে দিন শেষে দেখবে আমার কোম্পানির রেভিনিউ এত পার্সেন্ট, আমার রেভিনিউ গ্রোথ এত পার্সেন্ট হচ্ছে, আমার গ্রোথ এরকম ভাবে আপ হচ্ছে ডাউন হচ্ছে, তারা কিন্তু ইজিলি এই রিপোর্টিং ফিচারগুলো পাইতে পারে। না হলে কিন্তু এই রিপোর্ট যদি তারা না পায় বা তারা যদি ম্যানেজমেন্ট লেভেল থেকে ডিসিশন নিতে না পারে তাহলে কিন্তু আমার সিস্টেম ইউজ করার কোনো প্রয়োজন নেই, রাইট? আপনি যাতে ইজিলি ডিসিশন নিতে পারেন, আপনি একটা দুইটা ক্লিক দিয়ে আপনি সাউথ ইস্টের পুরো ডিটেইলস দেখতে পারতেছেন, দ্যাটস ওয়াই তারা সিস্টেম ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? একজন ই-কমার্স ইউজার, একজন মনে করেন একজন উদ্যোক্তা হয়ে গেছে, ঠিক আছে, একটা সফটওয়্যার বানাচ্ছে, সফটওয়্যার বানানোর পরে সে কিন্তু এক্সপেক্ট করবে যে তার বিজনেসের গ্রোথ কিরকম, আমার আজকে কয়টা সেল হয়েছে, কাল গতকালকে কয়টা সেল হলো, এটা দেখে সে কি করবে, সে বুস্টিং করবে কি করবে না, এটা ডিসিশন নিতেছে। তো তার কিন্তু সিস্টেম ইউজ করার সুবিধা হচ্ছে এটাই। যদি সিস্টেম ইউজ না করতে কি করতো, সে একটা রেজিস্ট্রি খাতা নিয়ে আসতো, সে লিখতো, গুনে গুনে দেখতো যে আগে ছিল এটা গুনে গুনে, তো তার জন্য টাইম কনজিউমিং, তাই না? তো সেই ফিচার এই সফটওয়্যারটা ইউজ করতেছে শুধুমাত্র তার যাতে অ্যানালাইসিস করতে সুবিধা হয়। তো আপনারা যে প্রজেক্ট বানাবেন, প্রজেক্ট বানানোর সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনি একজন উদ্যোক্তা, আপনি একটা কোম্পানির সিইও, আপনি যাতে এটা এক্সপেক্ট করতেছেন এই ফিচারগুলো যাতে থাকে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট মানে আপনার প্রজেক্ট ইউজ করবেন। আপনার হয়তো অনেক ফিচার আছে কিন্তু সেখান থেকে আমি কোনো কিছু অ্যানালাইসিস করতে পারতেছি না, রিপোর্টিং পাচ্ছি না, কোনো কিছু দেখতে পারতেছি না, তাহলে আপনার সিস্টেম ইউজ করার কোনো মানেই আমি দেখি না, তাই না? আমি হাতে কলমেই করতে পারি, কেন কষ্ট করে টাকা খরচ করবো সিস্টেমের পিছনে? সো এগুলা হচ্ছে আপনাদের সিস্টেম বানানোর সময় দেখতে হবে। সো এই বিষয়ে আরো ডিটেইলস জানতে পারবেন আইএসডি কোর্সে, আছে না, ইনফরমেশন সিস্টেম ডিজাইন, জি স্যার। সেই সব কোর্সে এগুলা সম্পর্কে আরো ডিটেইলস আপনাকে জানাবে। তখন আপনারা এই কোর্সের কিছুটা আউটপুট পাইতে পারেন যে কেন প্রজেক্ট করতেছেন। আমি জানি না যে সেমিস্টারে দেওয়া আছে সেমিস্টার নয় বেটার। ওকে, সো অ্যাসাইনমেন্ট এন্ড প্রজেক্ট সম্পর্কে আইডিয়া হচ্ছে আমি কিছুই পুরোপুরি বুঝাই না, শুধু বেসিক টাইপ বিজনেস। আপনি তো অ্যাডভান্স জাভা কোর্সে আছেন, এটা তো জাভা কোর্স। স্যার আমি বইয়ে কাজ করতেছি। কি বলেন, আপনি তো ডিমোটিভেট করে দিচ্ছেন। টেস্টেড কেন আসছে? তাহলে অন্য কিছুতে বসেন। তো স্যার বন্ধই হলো। ভালো অ্যাপ্লিকেশন। ভালো কিছু বলছো। অ্যাডভান্স জাভা আপনার মধ্যে আজকে প্রজেক্ট আছে, এটা মনে আছে তো? স্টেজ এটা বই লিখছিলাম আমরা, নিচে আগে লিখতে হবে পরে ওটা করতে হবে। দেখি তো। স্যার কালকে যেটা করাইছিল ওটা কি লাগবে না? হ্যাঁ, ওটা থেকে শুরু যে কোনো প্রজেক্ট করছিলাম না। স্যার এবার যে কোনো কিছু থেকে আর অনেক লেখা আছে। হুম? অনেকটা বাকি আছে। প্লিজ ডট স্টেজটা আগে, ছবি তুলতে পরে ক্লাসটা, আচ্ছা শো ছিল চেঞ্জ স্ক্রিন। তাহলে চিন্তা করেন, খুঁজে বের করেন। আপনি ডাবল করে শুনছেন একজন যেটাকে সেট করতেছেন। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমাদের টার্গেট কি ছিল? টার্গেট ছিল হচ্ছে আমরা এখানে কিছু একটা লিখবো, টাইটেল, ডেভেলপার নেম, এখানে সেভে ক্লিক করলে পরবর্তী পেজে যেটা লিখছিলাম সেটা শো করবে, এটা ছিল টার্গেট। সো একটু রিক্যাপ করতেছি কিভাবে এটা করা হয়েছিল। হচ্ছে আমরা একটা কমন একটা মেথড বানাইছিলাম, ঠিক আছে, চেঞ্জ ইন, এটা সকল
প্রজেক্টের জন্যই আপনার লাগবে, আপনি যেই প্রজেক্টই করেন সিন তো সব প্রজেক্টে চেঞ্জ করা লাগবে, রাইট? সো এই মেথডটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, এটা এমনভাবেই বানানো হলো। তো কি করা হয়েছিল, আমাদের একটা এফএক্সএমএল লোডার দিয়ে একটা সিনকে লোড করা হচ্ছে। কোন সিনকে লোড করা হয়েছিল, যে সিনটা আমি প্যারামিটারে পাস করতেছি, সেটা ড্যাশবোর্ড হতে পারে, লগইন হতে পারে, রেজিস্টার হতে পারে, মানে আমাদের এই সিন কোনটা লোড করব সেটা হচ্ছে এই ফাইলের মধ্যে পাঠানো হচ্ছে। তো সেই ফাইলটাকে আমরা এফএক্সএমএল লোডারের মাধ্যমে লোড করে নিয়ে এসে একটা সিন অবজেক্ট তৈরি করতেছি। সিন অবজেক্ট তৈরি করে আমাদের যে সিনটা আমাদের যে অ্যাপ্লিকেশন স্টেজটা আছে স্টেজের মধ্যে সেট করে দিছি। তো এই তিনটা কাজ আসলে আমাদের মেইন ফাংশনে করছিল, কি বলে স্টার্ট নাম মেথডে করছিল, ওইটাকে জাস্ট আমরা কপি করে নিছি। এটার জন্য আমাদের ট্রাই কেস মেথডটা দরকার ছিল। ওকে, তো স্টেজটাকে আমরা যাতে পাই সেই কারণে আমরা এটাকে গ্লোবাল ভ্যারিয়েবলে নিয়ে আসছিলাম, যে এখানে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এবং এই স্টেজটাকে এখানে this.stage করে দেওয়া হয়েছে। তো এখানে যদি আমরা অন্য নাম দিতাম তাহলে আর এটা করা লাগতো না, this.stage করা লাগতো, মানে this লেখা লাগতো না অ্যাকচুয়ালি, যেটা this এর বিহেভিয়ার এরকম। সো এখানে আরেকটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটিক। কি ছিল সেটা? পাবলিক স্ট্যাটিক, তারপর স্ট্যাটিকের আগে যদি পাবলিক ব্যবহার করি তখন কি এটা রান করবে? অবশ্যই করবে। আমারটা করছে না। পাবলিক মানে ওপেন, সবাই দেখো, ঠিক আছে, সমস্যা নেই। সো স্ট্যাটিক দেওয়া হয়েছিল কেন বলেন? তাহলে যে ট্রায়াল ভিতরে আমরা এই মেথডে আমরা স্ট্যাটিক ব্যবহার করছি না। হ্যাঁ, আমাদের চেঞ্জ সিন যে মেথডটা তৈরি করছি ওখানে আমরা স্ট্যাটিক ব্যবহার করছিলাম। তো এর ভিতরে যেহেতু গ্লোবালটা আছে এই জন্য আমরা স্ট্যাটিক ব্যবহার করতে হবে। ওকে, কেন আমরা এখানে স্ট্যাটিক ইউজ করছি? এটা স্যার প্রত্যেকটা সিনের জন্য কাজ করবে একটা মেথড। পুরো স্ট্যাটিক কেন? মই ক্লাস করেন নাই? আল্লাহ, কি বলেন? রাহিত না না বলেন, মনিরা বলেন, রাহিত প্র্যাকটিস করছেন, এখানে স্ট্যাটিক কেন? নো স্যার চেঞ্জ সিন যে ইয়েটা মেথডটা, এটা স্যার আমরা অন্য কেন যাতে ইউজ করতে পারি আর কি, মানে যে কোনো মানে এটার কারণে আর কি স্ট্যাটিকটা ইউজ মানে গাড়িতে উঠতে যাচ্ছিলেন, হাইওয়েতে উঠি কিন্তু উঠতে পারতেছেন না, এরকম মনে হচ্ছে। বলেন। মানে স্যার চেঞ্জ সিন যে মেথডটা, এটা স্যার আমরা হচ্ছে হলো এটা 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 গ্লোবাল করার জন্য আর কি, মানে রত্ন একদম ট্রাই করবে না, হোক বা না হোক বলবোই না। আচ্ছা, নুরুল কাছাকাছি যাচ্ছিল। সো আমাদের এই চেঞ্জিং মেথডটা একটা গ্লোবাল একটা মেথড, ঠিক আছে, যে আমরা চাচ্ছি যে কোনো মেথড থেকে যাতে বা যে কোনো সিন থেকে যাতে এই মেথডটাকে কল করা যায়। তো যেহেতু এই মেথডটাকে আমরা কল করাইতে চাচ্ছি যে কোনো জায়গা থেকে, একে সবসময় অ্যাভেলেবল থাকতে হবে। আমরা যখন প্রজেক্টটা ওপেন করব, রান করব, আমরা তাকে স্ট্যান্ড বাই রাখবো যে এই মেথডটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কল হইতে পারে, তাকে আগে থেকেই ইনিশিয়ালাইজ করে রাখা, একদম শুরু থেকেই যখন আমাদের কম্পাইল হইতেছে তখন থেকে ইনিশিয়ালাইজ করে রাখা যে তুমি স্ট্যান্ড বাই তখন যে কোনো সময় কল হতে পারে। অন্যান্য মেথড দেখেন, আমরা যখন কোনো একটা বাটনে ক্লিক করব বা কোনো কিছু করা হবে তখনই শুধুমাত্র সে রেসপন্স করবে। তো আমরা জানি যে ওইখানে ক্লিক করলে তখনই মেথড এক্সিকিউট হবে। আর চেঞ্জ সিনের ক্ষেত্রে কিন্তু তা না। চেঞ্জ সিনের ক্ষেত্রে কি হবে, আমাদের অনেক মেথড যে কোনো জায়গা থেকে যে কোনো বাটন বা যে কোনো কিছু থেকে আমার এটা কল হতে পারে। তো দ্যাটস ওয়াই কি করা হচ্ছে, এটাকে আমরা স্ট্যান্ড বাই যাতে ইনিশিয়ালাইজ করে রাখা যায়, একদম শুরুতেই আমরা ইনিশিয়ালাইজ করে রেডি অবস্থায় রাখলাম, এই কারণে হচ্ছে আমরা স্ট্যাটিক ইউজ করলাম। এখন এই চেঞ্জিং মেথডটা আমরা চাচ্ছি ডিফারেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস করতে। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, এটাকে পাবলিক করলাম। ওকে, যেমন উনি যদি এটা প্রাইভেট করে দিত তখন শুধুমাত্র এই ক্লাসে অ্যাক্সেস পাইতো, আমরা এই চেঞ্জিং মেথডটাকে অন্য ক্লাসে অ্যাক্সেস করতে পারতাম না। পাবলিক করে এটাকে ওপেন রাখছি কারণ এই ভদ্রলোককে তো সবাই কল করতে পারে, যেহেতু আমরা চেঞ্জিং করতে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকেও চেঞ্জিং করতে চাই, রেজিস্ট্রেশন থেকেও করতে চাই, সব জায়গায় চেঞ্জিং নামক মেথডটাকে কল করতে চাই। দ্যাটস ওয়াই মেথডটাকে আমরা ওপেন রাখছি যে এইকে যে কেউ যাতে কল করতে পারে। ওকে, জি
স্যার এটা স্ট্যাটিক না রেখে যদি কল করি তাহলে কিছু হবে না? স্ট্যাটিক না রেখে না মনে হয় স্যার এগুলো নাও আসে করতে পারে। এগুলো আসে কারণ এটা তো আগে থেকে জানাইতে হবে, জানলে কোনো তো বুঝতে পারবে না, তারা উচিত না। ওকে, হোয়াট এভার। তো আমাদের এটা ছিল প্রথম ভিউটা। আমাদের একটা টাইটেল ছিল, একটা ডেভেলপার নেম ছিল। আমরা চাচ্ছিলাম এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী সিনে চলে যাবে। তো আমরা এখান থেকে টাইটেল ফিল্ড ডট গেট টেক্সট একটা টাইটেল পাইলাম, নেম ফিল্ড ডট গেট টেক্সট একটা নেম পাইলাম, টাইটেল আর নেম পাইলাম। টাইটেল আর নেমটাকে আমরা এখানে প্রিন্ট করে দিছি। সো পরের লাইনে কি করা হয়েছে, আমাদের এই চেঞ্জ সিন মেথডটাকে কল করা হয়েছে hello application ডট চেঞ্জ সিন। তো আমরা এখানে চাচ্ছিলাম ড্যাশবোর্ডে পাস করতে আমাদের যেই fxml এর যে সিনের নাম সেটা ড্যাশবোর্ড ছিল, দ্যাটস ওয়াই আমরা এখানে ড্যাশবোর্ড লিখছি। তো আলটিমেটলি এখানে সেভে ক্লিক করলে সে সিনটাকে চেঞ্জ করতেছে। কিন্তু আমাদের টার্গেট ছিল যে যখন সিনটা চেঞ্জ হবে, সিন চেঞ্জের সাথে সাথে এই দুইটার মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা পাস করতে যাচ্ছি, অন্য আরেকটা সিনে পাস করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। তো আমরা কি করছি, এই যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা এমটি, টাইটেল আর নেম দুইটা এমটি ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। তো এমটি ভ্যারিয়েবল নেওয়ার পরে কি করা হয়েছে, এইটাকে ইনিশিয়ালি সেট করে দেওয়া হয়েছে। ভ্যালুটা যখন এখানে সেট হচ্ছে তখনই এই টাইটেল ফিল্ডের ভ্যালু, নেম ফিল্ডের ভ্যালু বসানো হয়েছে। এতটুকু কোনো প্রবলেম আছে না, জাস্ট গ্লোবালি ডিক্লেয়ার করা হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই যে টাইটেল এবং নেম এই ভ্যালুটাকে আমরা চাচ্ছি যে আরেকটা সিনে দেখাইতে, এক সিন থেকে আরেক সিনে দেখাইতে। তো এই যে গ্লোবালি ডিক্লেয়ার করলাম, এই গ্লোবালি ডিক্লেয়ার করার কারণ হচ্ছে যাতে আমরা এই একটা ভ্যারিয়েবল, একটা জায়গা আমরা রাখতেছি যেটা একটা কমন স্পেস, এই স্পেসের মধ্যে একটা ভ্যালু এনে রাখবো, আবার আরেকটা সিন ওপেন হলে এই ভ্যালু থেকে এই সিন এই ডেটাটা নিয়ে সে দেখাবে। এটা একটা সিন, এটা একটা সিন, এই সিন এই ডেটাটা এখানে রাখলো, ওই সিন যখন ওপেন হলো ওই সিন এইখান থেকে ডেটা ওখানে নিয়ে গেল। তো আমার একটা স্পেস দরকার, রাইট? স্পেসটাই হচ্ছে টাইটেল বা নেম, মানে দুইটা স্পেস রাখা হয়েছে। তো এই ভ্যালু, এই যে টাইটেল এবং নেম, তো আমরা এই টাইটেলটা এখানে রেখে দিলাম, নেমটাও এটা আমরা রেখে দিলাম। তো আমরা যে একদম শুরুতে একটা স্পেস বানায় রাখতে চাচ্ছি, যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখতেছি যেটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি, যেটা ট্রান্সফার করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই একে স্ট্যাটিক করে দিছি। কারণ আমার শুরু থেকেই আমি একটা স্পেস বানায় রাখছি, আমি এই সিনে আসি বা না আসি, প্রয়োজন হোক বা না হোক, আমি একটা জায়গা রাখছি, ফাঁকা একটা জায়গা রেখে দিছি যে যদি আসে এটার ভিতরে থাকবে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে স্ট্যাটিক বানাইছি। আর এটাকে যেহেতু এই টাইটেল ফিল্ডটা আমরা এখন ফর্মের মধ্যে আছে, আমরা কিন্তু ইউজ করতে যাচ্ছি আরেকটা ক্লাসে, ড্যাশবোর্ড ক্লাসে। তো এই ভ্যালুটা হইতেছে অন্য আরেকজন ইউজ করবে, অন্য একটা কন্ট্রোলার ইউজ করবে। সো দ্যাটস ওয়াই একে পাবলিক করে রাখছি, যাতে যে কেউ এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারে, যে কোনো ক্লাস থেকে ইউজ করা যায়। এটা বুঝতে পারছি কেন পাবলিক স্ট্যাটিক? ওকে। সো এখন আমরা যখন সিনটা সুইচ করতেছি, আমরা কিন্তু তখন আর এই কন্ট্রোলারের মধ্যে নাই। সিন সুইচ করা মাত্রই আমরা চলে গেছি হচ্ছে ড্যাশবোর্ড কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মধ্যে আমার সকল কোড আছে। যে সিনটা যখন চেঞ্জ হয়েছে তখনই আমার এই কন্ট্রোলার চলে আসছে। তো এই কন্ট্রোলার যখন আসছে তখন আমরা কি করছি, এই যে একটা টাইটেল লেভেল আছে আমাদের সিনের মধ্যে, একটা লেভেল আছে, আর একটা হচ্ছে একটা ওপেন করি কোথায় তো যখনই আমরা এই সিনটা ওপেন করলাম, এই সিনের মধ্যে দুইটা ভ্যালু আছে, দুইটা লেভেল আছে, একটা হচ্ছে টাইটেল লেভেল আর একটা হচ্ছে নেম লেভেল। তো আমরা কি করলাম, যখন ইনিশিয়ালাইজ করা হয়েছে এই টাইটেল লেভেলের মধ্যে আমাদের কিছু একটা ভ্যালু সেট করতে যাচ্ছি। তো লিখলাম টাইটেল লেভেল ডট সেট টেক্সট, কিন্তু কোন ভ্যালুটা এখানে বসবে একটা জায়গা রেখে আসছি, জায়গাটা হচ্ছে ফর্ম কন্ট্রোলারের মধ্যে ছিল। ফর্ম কন্ট্রোলারের মধ্যে কোন ভ্যারিয়েবল ছিল, এই যে লেখা আছে ফর্ম কন্ট্রোলারের মধ্যে টাইটেল নামক ভ্যারিয়েবলের মধ্যে এটা রাখা আছে। তো আমরা জাস্ট কি করছি, আমরা এই টাইটেল সেট টেক্সটের মধ্যে সেট করে দিছি কি ফর্ম কন্ট্রোলার ডট টাইটেল। তো এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাই আমাদেরকে
আমাদেরকে এখানে দেখাইতেছে। তো এখানে টাইটেল এটা কি ফর্ম কন্ট্রোলার ক্লাসে অ্যাট্রিবিউট বলা যায়? হ্যাঁ, কন্ট্রোল ক্লাসের অ্যাট্রিবিউট। ওকে, এইভাবে আমরা ডেটাটাকে পাস করতেছি। স্যার ইনিশিয়ালাইজ মেথডটা আবার একটু বোঝাবেন, এটা কাজ কি? ইমপ্লিমেন্টেশন ইনিশিয়ালাইজেবল সেটা ইমপ্লিমেন্ট ইনিশিয়ালাইজেবল হচ্ছে আমাদের এই জাভা এফএক্স এর ক্ষেত্রে আমাদের এমন এমন কিছু মেথড কল করা লাগতে পারে বা এমন এমন কিছু ঘটনা ঘটানো লাগতে পারে যেটা ইউআই রেডি হওয়ার সাপেক্ষে এক্সিকিউশন করা প্রয়োজন। ইউআইটা যখন আবার ওপেন করতে হচ্ছে, ইউআইটা রেডি করা হইতেছে, তখন আমাদের এক্সিকিউশন করা দরকার। অ্যাজ লাইক যেমন এখানে এই ভিউটা যখন আমার কাছে আসছে, আমি চাচ্ছি মানে কিছু কোনো বাটন ক্লিক করা ছাড়াই এখানে কিছু একটা ঘটনা ঘটবে। সিনটা তো কোথাও ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, কিন্তু আমার তো ফিল আপ করতে হবে ডেটা দিয়ে, মানে ভ্যালু দিয়ে। বা আগের ক্লাসে যে দেখছিলাম চয়েস বক্সের মধ্যে একটা চয়েস বক্স থাকবে, চয়েস বক্সের মধ্যে একটা ভ্যালু সেট করা থাকতে হবে, আমি ইউজার কি সিলেক্ট করব। তো ওইটা তো আমি কোনো ক্লিক করে বা কোনো ইভেন্টের মাধ্যমে আনতে পারবো না, রেডি অবস্থায় থাকতে হবে। তো এই যে কিছু একটা এক্সিকিউশন একদম ইউআই যখন রেডি হচ্ছে, সিনটা যখন রেডি হচ্ছে, একদম শুরুতেই আমি এক্সিকিউট করতে চাচ্ছি, সেই কারণে আমাদের একটা মেথড কল করতে হয়। সেই মেথডটাই হচ্ছে ইনিশিয়ালাইজ মেথড। তো সেটাকে কিভাবে আনতে হয়, আমাদের এই ইনিশিয়ালাইজেবল নামক একটা ইন্টারফেস জাভা এফএক্স এর একটা ফিচার, যে আমরা যদি এরকম একটা মেথড বানাইতে